অনেকে বলেছিল যে ভারত প্রত্যাঘাত করলে, ভারত পাকিস্তানের সঙ্গে কোনোভাবে প্রত্যাঘাতে গেলে, কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে নাকি ভারত অর্থনীতিতে এগোতে পারবে না, ভারত পিছিয়ে যাবে, অর্থনীতি পড়ে যাবে। তাদের মুখেও ছাই পড়েছে। যারা বিদেশে গিয়ে বলে এসেছিল যে আমি মনে করি না ভারত এগিয়ে যেতে পারে, তাদের মুখেও ছাই পড়েছে। আমি আজকে রাজনীতি করছি না, কিন্তু আমায় বলতে হচ্ছে যে তাদের মুখে ছাই পড়েছে। আচ্ছা, জানেন পাকিস্তানের সাধারণ মানুষ কি বলছেন? কিছুদিন আগের ভিডিও, পাকিস্তানের সাধারণ মানুষের বক্তব্য দেখাচ্ছি। এটা পাকিস্তান থেকে উঠে আসা বক্তব্য। নিজে শুনুন, নিজের কানকে বিশ্বাস হবে না। তারা কি বলছে শুনুন, তারপর আসি বাকিদের কাছে। শুনুন পাকিস্তানের মানুষের বক্তব্য। सारा पाक हिंद एक होता। आज आपको टमाटर 20 रुपए किलो मिलते, चिकन 150 रुपए किलो मिलता, पेट्रोल 150 रुपए लीटर मिलता आपको। तो इससे अच्छा तो वो मूंदी है। यकीन माने उसके लोग उसे कैसे मानते हैं और वो कैसे अपने लोगों के साथ संसेर है मोदी। हमें मोदी मिल जाए, हमें तो नहीं नवाज शरीफ चाहिए, ना बेनजीर चाहिए, ना हमें इमरान खान चाहिए, कोई भी नहीं, जनरल मुशर्रफ भी नहीं चाहिए। हमें सिर्फ प्राइम मिनिस्टर मोदी चाहिए। अभी दिल से दुआ है हमारी कि या अल्लाह हमें मोदी दे दो कि जो 8 साल हमारे मुल्क पे गवर्नमेंट करे और हमारे मुल्क को सीधा कर दे। পাকিস্তানের একজন যুবক, যার মাথায় হয়তো একটু বুদ্ধি এবং পেটে একটু বিদ্যা আছে বাকিদের তুলনায়, সে বলছে আমাদের অবস্থাটা দেখুন, আমরা যা জিনিস কিনি তার দাম দেখুন। এর চেয়ে ভালো ওখানে মোদি, সে তাদের মানুষকে ভালো রেখেছে। এর চেয়ে আমাদের মোদি আমরা পেয়ে যাই, আমরা তাহলে ভালো থাকবো, এই বলছে পাকিস্তানের মানুষ। আর সেই পাকিস্তানকে বাবা বানিয়েছে বাংলাদেশের কিছু মানুষ। এইগুলো দেখে তারা বুঝুক এবং আজকের ভারতের উত্থান দেখে তারা বুঝুক। আমি যাব বাকিদের কাছে, আমি প্রথমে নীলাদ্রি বাবুর কাছে যাব, তারপর আমি স্যারের কাছে যাব, রাজা গোপাল স্যারের কাছে। স্যার, আমার কথা হচ্ছে পাকিস্তানের মানুষ বলছেন আমাদের মোদিকে চাই। এই উত্থান দেখছেন তারা, এটা সাধারণ মানুষের কথা বলছি। সেখানে বাংলাদেশের কিছু চুনোপুটি, তাদের কিছু দালাল এখানেও আছে, তারা বলছে না না ভারত মনে হয় না পারবে, ভারত মনে হয় না করতে পারবে। ভারত কি করবে? পাকিস্তান আমাদের রক্ষা করবে, চায়না আমাদের রক্ষা করবে। চায়নার তো মুখে আঙুল, পাকিস্তান তো মিশে যাচ্ছে ধুলোয়। বলুন স্যার। কিশলয়, ভারত আজকে পৃথিবীর চতুর্থ বৃহৎ অর্থনীতি, বা স্যার যেরম বললেন পারচেজিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে অলরেডি তৃতীয় বৃহৎ অর্থনীতি। চীন এবং আমেরিকার পরই ভারতের স্থান। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে চতুর্থ বা তৃতীয় বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারত এই মুহূর্তে পৃথিবীর বড় অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি। সারা পৃথিবীতে যখন রিসেশনের ভয় হচ্ছে, সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক গতি স্লথ হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন রিসেশনের ভয় আসছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারতের এই বাজারটাকে কেউ উপেক্ষা করতে পারে না। তাই ডোনাল্ড ট্রাম্পকে অ্যাপেল কোম্পানিকে বলতে হচ্ছে তোমরা ভারতে নিজের উৎপাদন করো না, আমেরিকায় করো। অ্যাপেল ঘুরে বলছে না, আমরা ভারতেই করব। ডোনাল্ড ট্রাম্পকে ভয় দেখাতে হচ্ছে আমি তাহলে 25% ট্যারিফ চড়িয়ে দেবো তোমার ওপর, তাতেও তারা নিরস্ত হচ্ছে না। আমরা জানি আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। কিশোরয়, আমেরিকার জিডিপি কত? 30.5 ট্রিলিয়ন। কিন্তু যেটা অনেক সময় জানি না, আমেরিকান সরকারের ঋণ কত। আমেরিকান সরকারের ঋণ হচ্ছে 35 ট্রিলিয়ন, অর্থাৎ তাদের জিডিপি যা তার থেকে ঋণ বেশি। আর ভারত সরকারের ঋণ হচ্ছে যা জিডিপি তার 83%। আমেরিকার ঋণ হচ্ছে যা জিডিপি তার 121%। এখানেই ভারতের শক্তি। ভারত নিজের ঋণটাকে কন্ট্রোলে রাখতে পেরে অর্থনৈতিক বৃদ্ধির গতিটাকে বাড়াতে পেরেছে। সুতরাং পৃথিবীর কোনো অর্থনীতির পক্ষে সম্ভব নয় ভারতের এই বাজারকে উপেক্ষা করা। চীনের কথা ধরুন, চীনের ওপর আমেরিকা ট্যারিফ চড়াচ্ছে, কারণ আমেরিকায় খুব দুর্দশা, চাকরি বাকরি নেই। এবার চীন কোথায় তার প্রোডাক্ট বেচবে? চীন যদি অর্থনৈতিক দিক থেকে দেখে, তাহলে ভারতের বাজারটা হচ্ছে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় বাজার। চীনের বাজারের থেকেও আকর্ষণীয় ভারতের বাজার। তা চীন কি আমেরিকার সঙ্গে যাবে? পাকিস্তান, যাতে তো মানুষের ক্রয় ক্ষমতাই নেই, গগনচুম্বী জিনিসের দাম, সেই পাকিস্তানের দিকে যাবে, বাংলাদেশের দিকে যাবে, না ভারতের অর্থনীতির দিকে যাবে? রাশিয়া কোন দিকে যাবে? রাশিয়ার ওপর অলরেডি ইকোনমিক স্যাংশন আছে। আপনি জানেন তুরস্ক একটা চেষ্টা করেছিল, আমেরিকা যেমন বলছে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিচ্ছি, তুরস্ক চেষ্টা করেছিল আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার। তা একটা পিস মিট করেছিল, পিস মিট হয়েছিল। এবার সেই মিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট পিস মিটে না যাওয়ায় মিটিং ভেস্তে গেছে। কেন পুতিন গেলেন না? কেন গেলেন না? তার কারণ তুরস্ক এই পাকিস্তানকে সহায়তা করেছে ভারতের বিরুদ্ধে Drone সংঘাতে, পাঠিয়েছে। এবং পুতিনের মনে হয়েছে, পুতিন অত্যন্ত বাস্তববাদী মানুষ, তার মনে হয়েছে ভারতকে এখন উপেক্ষা করা যায় না, কারণ ঠিক, রাশিয়াও তাদের পেট্রোপণ্য বাঁচে ভারতে, এবং ভারতের মাধ্যমে অনেকে বলে থাকেন, আমি সত্যি মিথ্যে জানি না, অন্য দেশ ইউরোপের দেশগুলো বেঁচে আছে ভারতের মাধ্যমে। সুতরাং ভারত হচ্ছে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু, শুধু বিশ্ব গুরু নয়, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অর্থনৈতিক শক্তি এই ভারতবর্ষ, একে উপেক্ষা করা কারো সম্ভব নয়। কিন্তু কিশোরয়, আমার একটা প্রশ্ন আছে, এই যে ভারতবর্ষ আজকে আমাদের জিডিপি কত? 4 ট্রিলিয়ন, আমরা সেলিব্রেট করছি, নিশ্চয়ই আমাদের সেলিব্রেট করা উচিত। চীনের জিডিপি কত? 19 ট্রিলিয়ন। আমার প্রশ্নটা হচ্ছে, ভারত তার যাত্রা শুরু করেছিল 1947 সালে, আর চীন তার যাত্রা শুরু করেছিল 1949 সালে। তাহলে কি করে চীন 19-এ পৌঁছলো, আমরা 4-এ আছি? ভারতের প্রকৃত অগ্রগতিটা শুরু হয়েছে নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর। তার আগে ভারত একটা কি বলবো, ডাইনাস্টিক ইকোনমি ছিল, এইভাবেই বলতে পারি, একটা পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত একটা দেশ ছিল। মাঝে বাজপেয়ীর কিছুটা সময় ছিল, মাঝে অন্য কারো কিছু সময় ছিল, মূলত পরিবারতান্ত্রিক একটা অর্থনীতি ছিল, এবং দুর্নীতি সেখানে রাজ করত। ঠিক এই কারণে অর্থনীতির গতি আটকে গেছিল কুশলয়। আজকে ভারত যেই 4-এ পৌঁছেছে, এটা যদি মোদির মতো প্রধানমন্ত্রী আমরা যদি 47 একজন নরেন্দ্র মোদীকে পেতাম কিশোরয়, তাহলে আমরা বিশ্বের 2 নম্বর অর্থনীতি হয়ে যেতাম। এই নেহেরু, ইন্দিরা গান্ধী এবং তার পরিবার ভারতের অর্থনীতিকে একেবারে সমূলে উৎপাটিত, মানে বেসটাকে ধসিয়ে, পরিবারের অর্থনীতিটা বেড়েছে, তাদের পার্সোনাল অর্থনীতিটা বেড়েছে, সেটা মনে হয় 1 নম্বরে এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।